আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা ফ্রেজ এন্ড ক্লজের প্র্যাকটিস করব। আমি বেসিক ক্লাসেও বলেছিলাম যে ফ্রেজ এন্ড ক্লজ এই টপিকটাকে আমাদের স্টুডেন্টরা এবং টু সাম এক্সটেন্ট টিচার্সরাও কিন্তু এড়িয়ে যান। অথচ এই টপিকটা কঠিন টপিক না। যদি কারো নাউন চেনা থাকে, নাউন ফ্রেজ ক্লজ চেনা সম্ভব, ইজি। একইভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বোঝা থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বোঝাও খুব ইজি, যেমনটা আপনারা নিশ্চয়ই আমাদের বেসিক ক্লাস করে বুঝে গেছেন। এবং এই টপিকটা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, এখন দেখা যাচ্ছে রীতিমতো। যেমন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় গত 2-3 বছর ধরে রেগুলার আসলে দেখছি, এবং একটু ডিফিকাল্ট মুডেরও, তবে সহজ, মানে ডিফিকাল্ট অ্যাঙ্গেলে, কিন্তু আসলে যাদের বেসিক ক্লাস থাকবে তাদের জন্য ডিফিকাল্ট মুডের আসুক, মাঝারি বা সহজ মুডের আসুক, আনসার করা খুব সম্ভব। রাজশাহী ইউনিভার্সিটিতে রেগুলার প্রশ্ন আসে, এবং রাজশাহী ইউনিভার্সিটির হিস্ট্রি বলে রাজশাহী ইউনিভার্সিটির মানবিক এবং বাণিজ্য ইউনিটে রেগুলার ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে প্রশ্ন আসে। চট্টগ্রামেও আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসে, গুচ্ছতে, জাহাঙ্গীরনগরেও আসে। ওকে ভাই, আজকের টপিকটা মানে আজকের এই প্র্যাকটিস ক্লাসটা আশা করি সবাইকে ফ্রেজ অ্যান্ড ক্লজের বোঝার যে পূর্ণতা দেওয়ার প্রয়োজন আছে সবার, সেটা দিবে ইনশাআল্লাহ। শেষ অবধি থাকবেন। আমি প্রথম যে দুটা কোশ্চেন দিই, এবং এই কোশ্চেন মুডটা হলো ভর্তি পরীক্ষা সবচেয়ে কমন এবং ইজি মুড। এটা হলো ইজি মুড। এই পয়েন্ট অফ ভিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, যত জায়গা আছে সব জায়গায় আসে। আর ওই যে কোন ফ্রেজ, কোন ক্লজ আইডেন্টিফিকেশন, সেটা থেকে মেডিকেল, রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে আসে। আর এটা হলো একবার কমন, ইভেন এটা থেকে বিশেষ পরীক্ষা অনেক প্রশ্ন আসছে। ওকে ভাই, ইজি কথা। এটা আমরা পড়েছিলাম যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন এর মতো যে ওয়ার্ডগুলো, ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো বাক্যের মাঝে আসা মানে নিশ্চিত ভাবে ধরে নেই সেটা কি ভাই, ক্লজ মার্কার। এবং ক্লজ মার্কারের পর কি থাকা উচিত, সাবজেক্ট থাকা উচিত। তাহলে আসেন, আই ডো নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না। বাক্যটা পড়লে আপনি বুঝবেন আই ডো নট রিমেম্বারের পর একটা ক্লজ মার্কার লাগবে, তারপর সাবজেক্ট লাগবে। সেম কথা এখানে বলছে কারেকশন, মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রশ্ন, ডি ইউনিটের প্রশ্ন। আচ্ছা দেখা ভাই, এবং 2 নম্বর কোশ্চেনটাতে ভয়েসের একটা বিষয় কিন্তু আছে। রেজাল্ট কিন্তু ভাই নিজে নিজে প্রকাশ হয় না, রেজাল্টকে প্রকাশ করতে হয়, পেসিভ মুডে আসবে। আসেন, একের উত্তর হবে আই ডো নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না হোয়াট হার নেম ইজ, তার নাম যা। আমরা হোয়াট অর্থ কি পড়ে থাকি বেসিকলি অ্যাজ ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে যদি আসে, ডাব্লিউএইচ কোশ্চেন আকারে যদি আসে, বাট হোয়াট অর্থ যা করা উচিত, যদি আমরা কি দিয়ে চালাই দিই। তাহলে আসেন ভাই, আই ডোন্ট রিমেম্বার হোয়াট, হোয়াটটা কি এখানে ক্লোজ মার্কার। আমরা জেনেছি ক্লোজ মার্কার যদি একটা বাক্যে থাকে, দুটো ফ্রেন্ড থাকবে, আছে কিনা ভাই দেখেন, রিমেম্বার এবং ইজ আছে। ফলে হোয়াটটা যেহেতু ক্লোজ মার্কার, তারপর সরাসরি লাগবে সাবজেক্ট, তারপর লাগবে কি ভার্বটা, ফুল স্টপ। বাক্যটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কমপ্লেক্স মুডে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আই ডো নট রিমেম্বার, সরি অ্যাফার্মেটিভ কেন, নেগেটিভ সেন্টেন্স লেখা আছে। আই ডো নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হার নেম ইজ, তার নাম যা, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে ভাই, একই ক্যাটাগরি কোশ্চেন, ডু ইউ নো, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটা অ্যাফার্মেটিভ বলতে চেয়েছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, আসলে ইন্টারোগেটিভ না, অন্যদিকে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন কেন এটা ইন্টারোগেটিভ না, নরমাল সেন্টেন্স। এটা হলো আই ডো নট রিমেম্বার, মানে নেগেটিভ সেন্টেন্স আকারে বসা আছে। ইন্টারোগেটিভ না কারণ হলো প্রিন্সিপাল ভার্বটা নরমাল সেন্টেন্স, ফলে এটা ইন্টারোগেটিভ না। অন্যদিকে যদি প্রিন্সিপাল অংশটা, মানে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ হয়, তবে নিশ্চয়ই বাক্যের শেষে একটা ফুল স্টপ, মানে কি ফুল স্টপ না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ আকারে কাউন্ট করতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে ইন্টারোগেটিভ মুড ডু দিয়ে শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়েন, ওয়েন একটা ক্লজ মার্কার জানি। তারপর আমরা কি লিখবো ভাই, উচ্চারণটা হয় না কিন্তু, আমি যেহেতু আইএলটিএস স্টুডেন্টদের পড়িয়ে থাকি, আপনারা জেনে থাকবেন ভাই, এই যে হয়েন যে শব্দটা আমরা বলি হয়েন, এটা আমি স্পিকিং টেস্ট নিতে গিয়ে একটা কমন মিস্টেক আকারে পেয়ে থাকি স্টুডেন্টের কাছ থেকে, যে হয়েন, হয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট। হয়েন না, শব্দ কি ভাই, ওয়েন। এখনই পড়ে রাখতে পারেন, খুব প্যারা নাই, আমাদের অ্যাডমিশন টেস্টে কোনো বলা বলির কিছু নাই। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়েন, তারপর একটা ক্লজ, এটা যেহেতু ক্লজ মার্কার, তারপর কি লাগবে ভাই, সাবজেক্ট, দ্য রেজাল্টস উইল বি পাবলিশ, ভাই পেসিভ মুডটা লাগবে, যেন উইল বি পাবলিশড। এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কারণটা কি, বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মুডে শুরু হয়েছে। আমি মনে হয় এই ক্যাটাগরি কোশ্চেন অনেক পাবেন আপনারা, খুব বেশি ব্যাখ্যা দিতে হবে না। কামিং ব্যাক 3-4 দেখেন ভাই, আই অফেন ওয়ান্ডার, আমি প্রায়শ আশ্চর্য হয়ে যাই, চিন্তা করি খুব করে, হাউ, নিশ্চয় তারপরে হাউ এটা ক্লজ মার্কার আকারে আপনি কাউন্ট করবেন, সাবজেক্ট খুঁজবেন। এটাও একটা কারেকশন মোডের প্রশ্ন, খুব সহজে আপনি পারা উচিত। আনসার দেখেন ভাই, আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, মানে আমি প্রায়শই আশ্চর্য হয়ে যাই কেমনে তুমি এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, গেট অনের অনেক অর্থ আছে। গেট অন মানে কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, গেট অন মানে কোনো কাজকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, এটা বোঝাচ্ছে। দেন আই ডু নট নো, দেখেন ভাই আই ডু নট নো, ওয়ার ক্লজ মার্কার, তারপর কি লাগবে, সাবজেক্ট, তারপরে ভালো লাগবে, ওয়ার হি লিভস।
এখন ওয়ার পর ডাজ লেখা যাবে না ভাই, জানেন এটা ইন্টারেটিভ সেন্টেন্স না। ওয়ার ডাজ হি লিভ সেটা আলাদা বাক্য, ওয়ার ডাজ হি লিভ ইন্টারেটিভ সেন্টেন্স, বাট আমাদের এই কোশ্চেনটা কিন্তু ইন্টারেটিভ না। আই ডিড নট নো ওয়ার হি হ্যাজ বিন, ভাই মিলে না, ওয়ার একটা ক্লজ মার্ক, আমরা জানি আগে পাস্ট টেন্স পরে প্রেজেন্ট টেন্স মিলে না, আগে প্রেজেন্ট টেন্স পরে প্রেজেন্ট পারফেক্ট কেমন কি, আই ডো নট নো ওয়ার হি হ্যাজ বিন লিভড কেমন বিষয়, হি হ্যাজ বিন লিভড কি ভাই, হি হ্যাজ বিন লিভিং দিলে আমরা বাক্য ধরি, বাট এখানে কোনোভাবে মিলে না। উত্তর হচ্ছে নিশ্চয়ই আই ডো নট নো, আমি জানি না, ওয়ার হি লিভস যেথায় সে বাস করে। কামিং ব্যাক 5-6 একই মুডের কথা ভাই। চট্টগ্রামের বি ইউনিট আসছে, দেখতে পাচ্ছেন এটা, এবং এটা মেডিকেলে আসছে। জন হ্যাজ নট বিন এইবল টু রিকল ওয়ার, এবং এটা ডিরেক্ট ক্লিস্টফেলের একটা সেন্টেন্স। জন হ্যাজ নট বিন এইবল টু রিকল, রিকল মানে রিমেম্বার, জন স্মরণ করতে পারে না বা পারছে না ওয়ার, নিশ্চয়ই ভাই ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট ভার্ব লিখেন। ক্যান ইউ টেল মি, এটা ইন্টারেটিভ নর্মাল মুডের বাক্য, এটা কিন্তু ইন্টারেটিভ মুডের বাক্য, ক্যান দিয়ে শুরু হচ্ছে, বাক্য শেষে নিশ্চয়ই ফুল স্টপ না লিখে প্রশ্ন চিহ্ন লিখে ফেলেছি আমরা। তো ক্যান ইউ টেল মি ওয়ার ক্লজ মার্কার আছে, তারপর সাবজেক্ট ভার্ব লিখেন। উত্তর দেখাই ভাই, জন হ্যাজ নট বিন এইবল টু রিকল ওয়ার শি লিভস, জন স্মরণ করতে পারছে না যেথায় সে বাস করে, কেমন জিনিস এটাই। ক্যান ইউ টেল মি ওয়ার মিস্টার আলী লিভস, তুমি কি বলতে পারো মিস্টার আলী কোথায় বাস করে, কোথায় না আসলে যেথায় বাস করে, যেহেতু এখানে ওয়ারটা ডাব্লিউএস কোয়েশ্চেন না বরং ক্লজ মার্কার আকারে বসা আছে। কামিং ব্যাক দেখেন ভাই, রাজশাহীর বি ইউনিটে, রাজশাহীর ইউনিটে আসছে, আমার কথা মনে হয় আপনার প্রমাণ পাচ্ছেন আর কি, কারেকশন এবং নর্মাল কোয়েশ্চেন। তো ক্যান ইউ টেল মি হোয়াট ক্লজ মার্কার বুঝতে পারছেন। কুড ইউ প্লিজ টেল মি, এটাও ইন্টারেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারেটিভ সেন্টেন্স। কুড ইউ প্লিজ টেল মি ওয়েন, ক্লজ মার্কার আছে, তারপর সাবজেক্ট ভার্ব লিখবেন, আসেন। উত্তর হবে সাথে ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ, তুমি কি আমাদের দয়া করে বলবা তার নাম যা। দেখেন হোয়াট ক্লজ মার্কার, তারপর হিজ নেম সাবজেক্ট, হিজটা হলো আমাদের ভার্ব। প্রশ্ন চিহ্ন দেওয়ার কারণ কি ভাই বুঝতে পারছেন তো, ওই যে শুরু করেছি যেহেতু প্রশ্নটা স্ট্রাকচারে বা মুডে। কুড ইউ প্লিজ টেল মি ওয়েন দ্য ট্রেন লিভস, তুমি বলতে পারো কখন এটা ছাড়ে, ট্রেনটা কখন ছাড়ে। কুড ইউ ওয়েন এর পর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে ভাই 9-10 চট্টগ্রামের এই ইউনিটে আসছে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে আমরা জানি এখন গুচ্ছান্ডার থাকলেও একটা সময় কিন্তু আলাদা করে পরীক্ষা নিতেন ওনারা, এখনও নেন ওনারা দু একটা ফ্যাকাল্টিতে। ডু ইউ নো ওয়েন, ভাই ডু ইউ নো ইন্টারেটিভ মুডে আছে, ওয়েন ক্লজ মার্কার বুঝতে পারছেন, তারপর সাবজেক্ট ভার্ব লিখবেন। তবে বাক্যটা খেয়াল করেন, ইসলামী ইউনিভার্সিটি নিজে নিজে প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠা করছে ওই যে রেজাল্টের মতো। ডু ইউ নো, তারপর একটা সাবজেক্ট ভার্ব, ক্লজ মার্কার সাবজেক্ট ভার্ব লিখেন। ডু ইউ নো ওয়েন ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, মানে ইসলামী ইউনিভার্সিটির মানে প্রতিষ্ঠা করা হয়েছিল, কেমন নিজে যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় নাই। তাহলে ডু ইউ নো ওয়েন ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, আর এখানে ডু ইউ নো হু হি ইজ। দেখেন আমরা কিন্তু হু ইজ হি বলে ফেলি, হু ইজ হিটা কারেক্ট, তবে সেটা আলাদা বাক্য, হু ইজ হি মানে সে কে, এটা ইন্টারেটিভ সেন্টেন্স। বাট এখানে বলছে ডু ইউ নো, তুমি কি জানো বা তুমি কি চেনো, হু হি ইজ সে যে, ক্লিয়ার আশা করি। আসেন ভাই এবার আমরা আরেকটা মুডে চলে আসছি, যেখানে আমাদের আইডেন্টিফাই করতে বলে কোন ক্লাস কোন ফ্রেজ। এখান থেকে পরীক্ষায় মেডিকেলে, জাহাঙ্গীরনগরে এবং আমরা রাজশাহীতে তো অবশ্যই রেগুলার দেখতে পাই। এছাড়া এটা কঠিন না ভাই। আই নো, আমরা বলেছিলাম আই নো ওয়ার হি লিভস, আমি জানি যেথায় সে বাস করে। ওয়ার হি লিভস এটা কোন ফ্রেজ, কোন ক্লজ। ওয়ার দেখলেই অ্যাডভার্ব মারবো না, আমরা আপনারা নিশ্চয়ই বেসিক ক্লাস করে এসেছেন। দ্য ম্যান ইজ অন দ্য টেবল, যারা বেসিক ক্লাস করেন নাই, আমি জানি আপনি আমার এই ক্লাসটা আজকে করছেন না, যদি করেন আমি দয়া করে বলবো ভাই বেসিক ক্লাসটা আগে করেন, দেখেন আপনার জন্য এই জিনিসটা খুব ইজি মনে হবে ইনশাআল্লাহ। 11-এ অবশ্যই উত্তর হবে এ, আই নো আমি জানি। ওয়ার দেখলে অ্যাডভার্ব মাইরেন না, বাক্যটা একটু দেখেন অবস্থা কোথায় আছে। আই নো আমি জানি, আমি কি জানি, আমরা বলেছিলাম অবজেক্ট বের করতে পারলে অবশ্যই সেটা নাউন ফ্রেজ বা ক্লজ। আই নো আমি জানি, আমি কি জানি যেথায় সে বাস করে, তাহলে ওয়ার হি লিভসটা অবশ্যই এখানে কি ক্লজ, নাউন ক্লজ। দ্য ম্যান ইজ অন দ্য টেবল, মানুষে অন দেখলেই আপনি প্রিপোজিশনাল ফ্রেজ মাইরেন না, আমরা বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজের ভেরিয়েশনটা। তাহলে এখানে দ্য ম্যান ইজ, মানুষটা কোথায়, টেবিলে। দ্য ম্যান ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে মানে টেবিলে বসে আছে এমনটা বোঝাচ্ছে। ফলে একটা প্লেসকে রেফার করছে উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা ক্লজ এটা ফ্রেজ। দেন 13 থেকে 16, এবং আমি যতগুলো প্রশ্ন দেখাবো এগুলো সামহাও বিশেষ পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে ভাই, কেমন, এবং এই প্রশ্নগুলো আপনি যে কোনো বই খুললে দেখবেন পাবেন ইনশাআল্লাহ। আই উইল গো ওয়ার আই ওয়াজ বর্ন, আমি যাবো যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম, অবশ্যই যাবো, আপনি যাবেন। স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটাও বিশেষ পরীক্ষার প্রশ্ন। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, বিসিএস এর কোয়েশ্চন। মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বরটা চট্টগ্রামে একাধিক ইউনিট এসছে, উত্তর দেখায় আপনাদেরকে ভাই। আসেন 13 নম্বরটা আই উইল গো, আমি যাব, আমি কোথায় যাব, কি যাব উত্তর আসে ভাই, আসে না কিন্তু। আমি কোথায় যাব উত্তর আসে, প্রশ্ন করা যায় কোথায় দিয়ে। আমি যাবো কোথায় যাব, যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম, ফলে এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব আছে। সেকেন্ড স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা একটা প্রবাদ, ওটা আপনারা জানেন যে কি জানো, ঝোপ বুঝে কোপ মারো। তাহলে স্ট্রাইক আঘাত করো, ওয়াইল দ্য আয়রন ইজ, যখন লোহাটা গরম। আমরা একদম ভাঙ্গিয়া অনুবাদ যদি করি তাহলে স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করবো,
যখন লোহা গরম। একটা সময়কে রেফার করছে না, কখন আমরা বলেছিলাম কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কারণ, শর্ত, ফলাফল, তারপরে তুলনা, কম্পারিজন, এগুলো হলো সব কি ভাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ। তাহলে আসেন, স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করবো? যখন লোহা গরম। তাহলে একটা সময়কে রেফার করছে এগেইন অ্যাডভার্বিয়াল ক্লজ। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা অপেক্ষা করছিলাম কিসের জন্য? বাসের জন্য। এটা নিয়ে আপনারা নিশ্চয়ই মানে ক্লিয়ার হয়ে আছেন। এই পয়েন্টটা আমরা বেসিক ক্লাসও কিন্তু বলে এসেছি, এই যে ফর দ্য বাস, এটা নিয়ে আমি এখন কথা বাড়াবো না। যারা বেসিক ক্লাস করেছেন তারা এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে ফর মানে প্রিভিশন দিয়ে শুরু হয়ে প্রিভিশন দিয়ে শেষ হলে আমরা এটাকে অবশ্যই কি বলি ভাই? এটাকে আমরা অবশ্যই প্রিভিশনাল ফ্রেজ বলি। কিন্তু প্রিভিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হলে এটা অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর আসেন, মানে ফর দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, অন্য কিছুও কিন্তু হতে পারে। যদি আমরা এটা আরো পাবেন, যদি এটা আগের নাউনটারে মডিফাই করে, এই প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া নাউনটার দিয়ে শেষ হলে আমরা অ্যাজেটিভ ফ্রেজ ওটাকে বলতে পারি। বাট এখানে অবশ্যই অ্যাজেটিভ ফ্রেজ না, ফর দ্য বাসটা আমরা কি বলবো ভাই? প্রিপোজিশনাল ফ্রেজ। 16 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে বেশি শুনবেন, বাকিগুলো আপনারা বেসিকলি পেরে যাওয়ার কথা। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের আছে 3 ছেলে। ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, সবাই কাজ করে একই অফিস, এটা মানে দিচ্ছে। তো আমরা বুঝতে পারছি বাক্যটা যদি অপশনগুলো ছাড়া পড়ি, বাক্যে দুটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। একটা হলো মাই আঙ্কেল হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, আর ওয়ার্ক আর একটা ফাইনাইট ভার্ব, দুটা ফাইনাইট ভার্ব আছে। যেহেতু বাক্যে দুটা ফাইনাইট ভার্ব আছে, আমরা খুব সহজেই ধরে নিতে পারছি এখানে একটা ক্লজ মার্কার, রিলেটিভ প্রোনাউন কিছু একটা লাগবে যেটা কানেক্ট করবে। তাহলে আপনি কিছু একটা নিবেন, কি নিবেন? অল অফ দেম, দে অল না, অল অফ দেম দে অল লিখবেন না। অল অফ দেম লিখতে খুব ভালো লাগতে পারে এবং আপনি অল অফ দেম লিখতে পারবেন যদি এখানে ফুল স্টপ থাকতো, যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ফুল স্টপ, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। যদি এই 3 সন্সের পর ফুল স্টপ থাকতো, আপনি অল অফ দেম দিয়ে সুন্দর বাক্য চালাই দিতে পারতেন। বাট চালাইতে পারবেন না এখানে, কারণ এখানে একটা ক্লজ মার্কার অ্যাড করতে হবে। তাহলে উত্তর কি লিখবেন ভাই? মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, অল অফ হুম, কি লিখবেন? অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, সবাই কাজ করে একই অফিসে। ওকে ভাই, অল অফ হুম, হু অল দি মিলে না কিন্তু, অল অফ হুম তাদের প্রত্যেকে, তাদের প্রত্যেকে। ঠিক আছে ভাই, কামিং ব্যাক 17 থেকে 20 দেখেন, ওই যে আমরা ফর দ্য বাস দি প্রিভিশন ফ্রেজ বলছিলাম, ওটার একটা ব্যতিক্রমী কোশ্চেন এখানে পেয়ে যাবেন। আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ ল্যান্ড মি। ল্যান্ড শব্দটা ল্যান্ড থেকে আসছে, ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেওয়া, আর বড় মানে ধার করা, BORROW বড় মানে ধার করা, আর LEND ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেওয়া। খেয়াল রাখতে পারেন এভাবে, ওই যে বড় তাহলে করা, ধার করা, ল্যান্ড দেওয়া, ধার দেওয়া, এভাবে খেয়াল রাখতে পারেন। তাহলে বড় মানে ধার করা, ল্যান্ড মানে ধার দেওয়া, দুটা কিন্তু এক না ভাই। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক, আমি পড়েছিলাম সেই বইটা যেটা তুমি ধার দিয়েছিলা। এ থিং অফ বিউটি জয় ফর এভার, উই রেড দ্যাট উই মে লার্ন, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। উত্তরগুলো নিশ্চয়ই ইজি হওয়া উচিত আপনাদের। আসেন উত্তরগুলো আমরা কাজ করি। একে উত্তর কি পাবো ভাই? আই হ্যাভ রেড দ্য বুক, রিড করা যাবে না, আমরা পড়েছিলাম রিড ভার্বের 3টা ফর্ম, RED লিখা, বাট উচ্চারণে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে কি পড়তে হয়? রেড। আই হ্যাভ রেড দ্য বুক, আমি পড়েছিলাম বইটা, পড়েছি বইটা। দ্যাট যেটা, ইউ ল্যান্ড মি যেটা তুমি আমার ধার দিছিলা। যেটা অর্থ কি? হোয়াট আসে ভাই? হোয়াট অর্থ যা, আর দ্যাট মানে যেটা বা যেটি, হলো উত্তর হচ্ছে ডি। দেন এ থিং অফ বিউটি জয় ফর ইজ জয় ফর এভার, জন কিসের একটা উক্তি মুখস্থ করেন আপনারা বেসিকলি। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। দেখেন ভাই, অফ দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, স্টিল এটা আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো না এখানে, কারণ এটা অফ বিউটি কথাটা কার ব্যাপারে বলছে? থিং এর ব্যাপারে বলছে। দেখেন, তাই না? আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লজ বলতে গেলে নিশ্চয়ই দেখবো তার আগে বা পরে একটা নাউন আছে, আগে নাউন আছে বা পরে নাউন আছে, প্রোনাউনও থাকতে পারে। কেমন? আমরা মোস্টলি নাউনই পাই। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, তাহলে অফ বিউটি কথা কার ব্যাপারে বলছে? এই থিং এর ব্যাপারে বলছে, ফলে এটাকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। উই রিড, আমরা পড়ি। আমরা কি পড়ি? উত্তর কিন্তু নাই, ফলে নাউন হওয়ার চান্স নাই। আমরা কোথায় পড়ি? উত্তর নাই, ফলে অ্যাডভার্ব হওয়ার চান্সও নাই। আছে কি? সরি, মানে আমরা কোথায় পড়িও নাই। আমরা রিড শব্দ মানে উই রিড দ্যাট উই মে লার্ন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলার চান্সও নাই। এখন অ্যাডভার্ব বলার চান্স আছে এই মানেতে। দেখেন, উই রিড আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন যেন আমরা শিখি। কোন কারণে পড়ি? কারণ ফলাফল বোঝাতে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ি, তাই না? উই রিড আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন আমরা যেন শিখি, মানে আমরা শেখার জন্যই তো পড়ি ভাই। তাহলে কারণ ফলাফল বোঝাতে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। দেন দ্য বুক, দেখেন দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। অন দ্য টেবিলটারে আমরা প্রেজেন্ট ফ্রেজ এখানে বলবো না, অ্যাজ ইট বলবো। কারণটা কি? দেখেন, দা অন দ্য টেবিল কথাটা কিন্তু দা বুকের ব্যাপারে বলা হচ্ছে। দা বুক অন দ্য টেবিল ইজ মাইন, মানে টেবিলের উপর থাকা বইটা আমার। তাহলে অন দ্য টেবিল কথাটা কিন্তু বুকের ব্যাপারে বলছে, বিধায় অবশ্যই এটা আমরা কি বলবো? অ্যাজ ইট ফ্রেজ বলবো। কথাটা ক্লিয়ার নিশ্চয়ই? তারপর আসেন 21-22 মেডিকেলে আসছে, এটারে বলছিলাম মেডিকেল একটু ডিফিকাল্ট মোডের কোশ্চেন আসে।
মানে ডিফিকাল্ট বলার পারপাসটা হলো এই, আমাদের বিশেষ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আমরা মানে ফ্রেজ ক্লজ দিয়ে যখন প্রশ্ন আসে আমরা দেখছি আইদার এমবেডেড কোশ্চেন যে ক্লজ মার্কের পর ডাইরেক্ট সাবজেক্ট ভার লিখবো এটা, অথবা একটা বাক্য দিয়ে একটা পাশে আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন ফ্রেজ বা কোন ক্লজ। বাট মেডিকেলের প্রথমবারের মতো ক্লজ থেকে প্রশ্ন আসছে এবং আসছে কি বলছে নিচের কোন বাক্যে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। ভাই এটা একটু ডিফিকাল্ট এই অর্থে, দুইটা অর্থে। একটা অর্থ হলো আপনি বলছেন অ্যাডভার্বিয়াল ক্লজ বের করতে, যখন পরীক্ষা প্রশ্ন আসে এটা বাক্য দিয়ে আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন ক্লজ, কারণ এটা একটু ডিফিকাল্ট মোডে বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ বের করতে বলছে এক। আরেকটা সমস্যা হলো কোন পার্টটা অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে একটু সমস্যা আপনাদের কাছে। অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা ভাই, এই পাশ না ওই পাশ, কোন পাশ নিয়ে কাজ করবো এটা আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো কিন্তু ভাই সাবঅর্ডিনেট পার্টটা মানে ক্লজ মার্কার যুক্ত অংশটা, প্রিন্সিপাল পার্টটা কিন্তু আমরা ওই কাজ করি না, মানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বানাতে চাই না, সাবঅর্ডিনেট পার্ট যেটা ওটারে করি। তো এখানে দুটো প্রশ্ন একই মোড়ে, অ্যাডভার্ব ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা, আসেন উত্তর করি আমরা। আমি ব্যাখ্যাও লিখে রাখছি প্রায় আপনাদের জন্য। আসেন দেখেন এক নাম্বারটা আমাদের প্রথম বাক্যে বলছে ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার, তুমি প্রবেশ করতে পারো অনলি যদি মাত্র বা কেবলমাত্র ইফ ইউ আর স্টুডেন্ট, যদি তুমি একজন ছাত্র। আমরা বলেছিলাম ওই শর্ত বুঝাইলে ইফ দিয়ে, মানে শর্তযুক্ত বাক্য যেটা আছে ইফ যুক্ত পার্টটা, আনলেস যুক্ত পার্টটা, এটার অবশ্যই কি বলবো ভাই অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। ডান, উত্তরে পাইয়ে গেছি। চলে যাবো না, বাকিগুলো একটু দেখে গেলে ভালো হয় না ভাই, যেহেতু আপনার বেসিক এখন ক্লিয়ার আছে। দ্য হাউস ইন উইচ উই লিভ এট প্রেজেন্ট সুটস আস। দেখেন ভাই এই যে ইন উইচ উই লিভ এট প্রেজেন্ট, এই আন্ডারলাইন করা পার্ট, আন্ডারলাইন করা নাই কিন্তু আমরা বুঝে নিচ্ছি যেমন সাবঅর্ডিনেট পার্ট, এটা কিন্তু দ্য হাউসকে বোঝাচ্ছে। তো দ্য হাউস ইন উইচ উই লিভ এট প্রেজেন্ট, যেই বাড়িটাতে আমরা এখন বাস করি, সুটস আস আমাদের সাথে ভালোই মানায়, এটা বোঝাচ্ছে। তাহলে ইন উইচ উই লিভ এট প্রেজেন্ট এই কথা কিন্তু হাউসের পরে বলছে বিধায় অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাগেন সেম কথা, হি ইজ আ ম্যান হু ইজ রিচ, হি ইজ আ ম্যান ইজ এ হু ইজ রিচ কথাটা কার ব্যাপারে বলছে ভাই, এই ম্যানের ব্যাপারে বলছে, ফলে এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, এই হু ইজ রিচ পার্টটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেন আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, দ্যাট আই ক্যান স্পেয়ার, যেটা আমি অবশ্যই করতে পারি, উড়ে দিতে পারি। তাহলে এই যে দ্যাট আই ক্যান স্পেয়ার ভাই এটাও কিন্তু মানির ব্যাপারে কথা বলছে, আই হ্যাভ নো মানি আমার টাকা নাই, দ্যাট আই ক্যান স্পেয়ার, এই দ্যাট আই ক্যান স্পেয়ার কথাটা কার ব্যাপারে বলছে, মানির ব্যাপারে বলছে, ফলে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। আসেন আরেকটা প্রশ্ন, এটা বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, আমরা একা একা শুরু করে দেখেন 22 নম্বরটা। 22 এই আই হ্যাভ নো মানি দ্যাট আই স্পেয়ার, আগেই বুঝে গেছেন ভাই এই দ্যাট আই স্পেয়ার এটা নিশ্চয়ই মানিটাকে রেফার করছে অ্যাডজেক্টিভ ক্লজ। ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো হোয়াট আই ডু, যা আমি করি, তাহলে তুমি সমালোচনা করতে পারো কি নিয়ে, যা আমি করি, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে অবজেক্ট, অবজেক্টটা কিন্তু ভাই খেয়াল করেন কি দিয়ে প্রশ্ন করে যদি আপনি একটা ফ্রেজ ক্লজ পান সেটা নিশ্চয় নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। তাহলে ইউ মে ক্রিটিসাইজ তুমি সমালোচনা করতে পারো কি নিয়ে, যা আমি করি, ফলে এটা নাউন ক্লজ, হোয়াট আই ডুটা। দেন আই এম শিওর, আমি নিশ্চিত যে আই উইল পাস, আমি নিশ্চিত যে আমি পাস করবো, তাহলে আমি নিশ্চিত, আমি কি নিয়ে নিশ্চিত, আমি কোন বিষয়টা নিয়ে নিশ্চিত, আমি নিশ্চিত যে আমি পাস করবো, আমি আমার পাস করার বিষয়টা নিয়ে নিশ্চিত, ফলে দ্যাট আই উইল পাস এটা একটা নাউন ক্লজ। কামিং ব্যাক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝে গেছেন ভাই, কারণ ফলাফল বুঝাইলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ বলি, তাহলে সে দুর্বল, দ্যাট হি ক্যানট ওয়াক এই কারণে সে হাঁটতে পারে না, তাহলে কারণ আর ফলাফল আছে, হি ইজ সো উইক সে দুর্বল ফলে সে হাঁটতে পারে না, এই যে দ্যাট হি ক্যানট ওয়াক, এই যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝে গেছি, কারণ ফলাফল। আর একটা পয়েন্ট আছে, এই দ্যাট হি ক্যানট ওয়াক এই কথাটা কারে মডিফাই করছে, এই উইক শব্দটা মডিফাই করছে, কেমন লোকটায়, উইক অ্যাডভার্ব, মানে উইক শব্দটা মানে লোক হি ইজ সো উইক সে খুব দুর্বল, সে কেমন দুর্বল, মানে দুর্বল হওয়ার কারণটাতে কি আসছে, সে হাঁটতে পারে না, মূল পয়েন্ট ভাই কারণ ফলাফল বুঝছেন কিনা, হি ইজ সো উইক সে এত দুর্বল যে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, কারণ ফলাফল বুঝাইলে আপনি অবশ্যই ক্লজ মার্কা যুক্ত পার্টটার কি বলবেন, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবেন। যেমনটা আমরা আবারও বলছি সেটা হলো বাক্যের ভারকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কারণ ফলাফল, শর্ত, তুলনা বুঝাইলে ভাই অ্যাডভার্ব, এবার ফ্রেজ হলে ফ্রেজ বলবেন, ক্লজ হলে ক্লজ বলবেন। তারপর আসেন এটাও মেডিকেলে বা ডেন্টালে আশা করছেন, অ্যাডজেক্টিভ ক্লজ বের করতে বলছে ভাই, অ্যাডজেক্টিভ ক্লজ। তো দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ডস, উত্তর এখানেই ভাই, আসেন ব্যাখ্যা করি কেন অ্যাডজেক্টিভ এটা। দেখেন দ্য অ্যামাউন্ট, এখানে আমাদের জন্য একটা সমস্যা হলো এখানে একটা দ্যাট ক্লজ থাকলে ভালো হইতো ভাই, আপনি এটা পইরা নিয়েন, কিন্তু আপনি তো বোঝার কথা যে ভাই আই হ্যাড একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, দুটো ভার্ব আছে, তার মানে আপনি নিশ্চয়ই ধরবেন মানে প্রথম নাউনটার পর একটা কি আছে, একটা ক্লজ মার্কার নিশ্চয়ই আছে, হয়তো এখানে লিখেন নেই ওনারা। তো দ্য অ্যামাউন্ট দ্যাট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ডস, মানে আমার মানে দ্য অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা দ্যাট আই হ্যাড আমার ছিল ব্যাংকে ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ড, $60, 60 পাউন্ডস। তাহলে এখানে দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক, ইজ আই হ্যাড ইন দ্য ব্যাংক ভাই কথা কিন্তু দ্য অ্যামাউন্টের ব্যাপারেই বলছেন, আমার অ্যামাউন্টটা যেটা আমার ব্যাংকে ছিল, তো দ্য আই হ্যাড ইন দ্য ব্যাংক এই কথা হচ্ছে অ্যামাউন্টের ব্যাপারে বলছে, বিধায় এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ।
বাকিগুলো কি দেখি, হি হোপ, সে প্রত্যাশা করেছিল। সে কি প্রত্যাশা করেছিল? যে সে জিতবে পুরস্কারটা, মানে সে প্রত্যাশা করেছিল যে সে পুরস্কারটা জিতবে। তাহলে এটা একটা নাউন ক্লজ। কি দিয়ে উত্তর পাইছি? আই ওয়াজ কোয়াইট ওয়েল, আমি খুব ভালোই ছিলাম। কতক্ষণ ভালো ছিলাম? সময় রেফার করতে অ্যাডভার্বিয়াল না ভাই? তাহলে আসেন, আই ওয়াজ কোয়াইট ওয়েল, আমি ভালোই ছিলাম, সো লং অ্যাজ আই স্টেড দেয়ার, যতক্ষণ সেখানে ছিলাম। তাহলে সময় রেফার করছে উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমরা আগে বলেছিলাম, ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো যা আমি করি। তুমি কি নিয়ে সমালোচনা করতে পারো? যা আমি করি। হোয়াট আই ডু অবশ্যই কি ক্লজ ভাই? নাউন ক্লজ। কঠিন মনে হচ্ছে কি? মনে হয় না, ইনশাআল্লাহ। দেন আসেন 24 থেকে 27। দেখেন ভাই, বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস এটা ঢাকা রাজশাহীর কোয়েশ্চেন। বিসিএস পরীক্ষা কত প্রশ্ন আসছে? To walk in the rain is always thrilling to me. A woman with a veil over her body approached the doctor. The girl in green is my cousin. He walked with all sincerity. আসেন উত্তরগুলো। ভাই, টু ওয়াক ইন দ্য রেইন ইজ অলওয়েজ থ্রিলিং টু মি, এটা বোঝাই যায়। ভার্বের আগে বসা আছে, ভার্বের আগে যদি মানে একজন লেখা থাকে বা একটা কথা লেখা থাকে, নিশ্চয়ই সাবজেক্ট ছাড়া কি হতে পারে? সাবজেক্ট কি হয়? নাউন প্রোনাউন। প্রোনাউন নামে কোনো নাউন ফ্রেজ নাই, মানে প্রোনাউন নামে কোনো ফ্রেজ ক্লজ নাই, ফলে নাউন ফ্রেজ। টু ওয়াক ইন দ্য রেইন নাউন ফ্রেজ লিখবেন নিশ্চয়ই। A woman with a body over her a woman with a veil over her body approached the doctor, মানে হিজাব পরিহিত একজন মানুষ, একজন মহিলা approached the doctor, ডক্টরের কাছে গিয়েছে। তাহলে এখানে বুঝছেন এই with a veil over her body কথা কার ব্যাপারে বলছে ভাই? উইমেনের ব্যাপারে বলছে। ওই যে অ্যাজেটিভ ফ্রেজ ক্লজ বলতে হলে অবশ্যই তার আগে পরে নাউন প্রোনাউন থাকবে ভাই। উইমেন আছে, ওরা অবশ্যই অ্যাজেটিভ ফ্রেজ। দেন দ্য গার্ল, একই কথা, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, মানে গ্রিন পরিহিত মেয়ে, মানে গ্রিন পোশাক পরিহিত মেয়েটা আমার কাজিন। তাহলে এই যে ইন গ্রিন কথা কার ব্যাপারে বলছে ভাই? দ্য গার্লের ব্যাপারে বলছে। উত্তর কিন্তু এটা অবশ্যই অ্যাজেটিভ ফ্রেজ। সেম কথা, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে কাজ করেছিল। সে কিভাবে কাজ করেছিল? কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে হি ওয়ার্কড, সে কাজ করেছে। সে কিভাবে কাজ করেছিল? উইথ অল সিনসিয়ারিটি, সম্পূর্ণ আন্তরিকতার সাথে। তাহলে যেহেতু সে সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করেছিল বুঝাচ্ছে, তার মানে কিভাবে, হাউ দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছে, ফলে উত্তর হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আসেন 28, 29, 30। হি ইজ ইন দ্য রুম, he was absent on account of illness. I drank water as much as I could. চিন্তা করেন, উত্তর দেখে। আসেন ভাই, হি ইজ ইন দ্য রুম, সে কোথায় আছে? ইন দেখছেন, আবার নাউন দেখছেন, প্রিভিয়াস মাইরে দিয়েন না। বেসিক ক্লাস করছেন না ভাই, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হি ইজ ইন দ্য রুম, সে আছে, সে কোথায় আছে? সে রুমে আছে। এই ইন দ্য রুম কথা একটা প্লেসকে রেফার করছে, অবশ্যই এটা কি বলবো আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এবার ইজ অন অ্যাকাউন্ট অফ, এটার আপনি প্রিভিয়াস ফ্রেজ বলবেন নিশ্চিত করে, কারণ প্রিভিয়াস তো শুরু হয়েছে, শেষ হয়েছে। ফলে হি ওয়াজ অ্যাবসেন্ট, সে ছিল অনুপস্থিত, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে। ফলে আপনি প্রিভিয়াস ফ্রেজ কোথায় আছে দেখেন। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু আমি পেরেছিলাম। আমরা বুঝতে পারছি অ্যাজ মাচ অ্যাজ এই কথাটাকে আমরা বলবো একটা কনজাংশনাল ফ্রেজ। বলবেন কেমনে ভাই? আই ড্র্যাঙ্ক ওয়াটার এবং আই কুড এই দুটা ক্লজরে যুক্ত করছে ও, এই জন্য এটা আমরা মানে কি বলছি? কনজাংশনাল ফ্রেজ বলছি। এখন আপনি যদি অ্যাজ মাচ অ্যাজ আই কুড পুরোটা নিচে আন্ডারলাইন করেন, তখন কিন্তু আবার পরিচয় চেঞ্জ হয়ে যাবে। শুধু অ্যাজ মাচ অ্যাজ এটাতে আমরা বলবো কনজাংশনাল ফ্রেজ, কারণ দুটারে যুক্ত করছে। আর যদি পুরোটা নিচে আন্ডারলাইন করি, তখন মানেটা কেমন ধরা দেখেন ভাই? আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পান করেছি পানি, অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু পেরেছি। তাহলে এই যে অ্যাজ মাচ অ্যাজ আই কুড পুরোটা নিচে আন্ডারলাইন করলে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছি, কতটুকু পানি পান করছি? পরিমাণ বুঝাচ্ছে, পানির পরিমাণ। আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু পানি পান, মানে আমি পানি পান করেছি যতটুকু আমি পেরেছিলাম। তাহলে অ্যাজ মাচ অ্যাজ আই কুড পুরোটা নিচে আন্ডারলাইন করলে অ্যাডভার্বিয়াল ক্লজের মতো হয়ে যাবে। বাট আমাদের এখানে কোশ্চেন হলো অ্যাজ মাচ অ্যাজ, এই কথাটা দুটা ক্লজকে যুক্ত করছে বিধায় আমরা বলবো কি? কনজাংশনাল ফ্রেজ। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এরপর আসেন ভাই 31 থেকে 33। দেখেন বিসিএস মেডিকেলের প্রশ্ন। দে রেস্টেড অ্যাট সানসেট, তারা রেস্ট করছিল। তারা কোথায় রেস্ট করছিল? The only criterion by which you can get admitted into a medical college by dint of hard work and perseverance, হার্ড ওয়ার্ক এবং পারসিভিয়ারেন্স দিয়েই কেবলমাত্র আপনি একটা মেডিকেলের চান্স পাইতে পারেন। শুধু মেডিকেলে না, আসলে বাংলাদেশের ভর্তি পরীক্ষা বলেন, যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় চান্স ভালো করতে গেলে আপনার কঠোর পরিশ্রম করতে হয়। চাকরি বাজারে চাকরি পাইতে গেলেও সৎভাবে যদি চাকরি পাইতে চান, মামা খালু টাকা পয়সা দিয়ে 2 নম্বরই করে যারা পায় তারা তো পৃথক কথা ভাই। বাট আমরা যারা নর্মাল মানুষ, আমরা পরিশ্রম করেই আসলে চান্স পাইতে হয়, পরিশ্রম করেই কোনো একটা চাকরি বাকরি বা ইনকামের সোর্স বের করতে হবে। হ্যাঁ, সেটা ভালো, আল্লাহ বরকত দিবে নিশ্চয়ই। হি র্যান, সে দৌড়াইছে উইথ গ্রেটিটিউড। কিভাবে দৌড়াইছে? অনেক দ্রুত দৌড়াইছে ভাই। উত্তর বলে দিয়েছি একরকম। আসেন 31 উত্তর নিশ্চয়ই আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরেছেন। দে রেস্টেড অ্যাট সানসেট, অ্যাট সানসেট তারা কোথায় রেস্ট করেছিল? সানসেটে রেস্ট করেছিল, ফলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য অনলি ক্রাইটেরিয়ন বাই উইচ, ওই যে অন বাই ডিন্ট অফ, মানে বদৌলতে হার্ড ওয়ার্ক এবং পারসিভিয়ারেন্স দিয়েই আপনি কেবল মেডিকেলের চান্স পাবেন। কিন্তু আমরা তো উল্টাপাল্টা দেখি, বাট যারা উল্টাপাল্টা চান্স পায় তারা লাইফে ভাই সুখ পাবে না। মানে তারা হয়তো আপাতত মানসিক প্রশান্তিতে বা উল্লসিত,
যে আমি তো যে কোনো ভাবে, আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় দীর্ঘ সময় ধরে একটা প্রশ্ন আউট করা একটা চক্রান্ত ছিল, এবং আল্লাহ তাআলা তাদেরকে অবমানিত কি না করে ছাড়বেন? আলহামদুলিল্লাহ, তারা ধরা খেয়েছে, তাদের সবকিছু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি আমি ভাই সৎ থাকি, আমি হয়তো সৎ থাকলে আমার সবকিছু আমার ফরও পেতে পারি, আবার সৎ থাকলে সবকিছু ইনস্ট্যান্ট ফরে না পেলেও আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে পৌঁছে দিবেন অন্য কোনো ভাবে। কারণ আমরা সবাই বিশ্বাস করি আমার জন্য আপনার জন্য যে রিজিকটা বরাদ্দ হয় সেটা না খেয়ে আমি আপনি এই পৃথিবী ছাড়বো না। আবার পৃথিবীর সবাই যদি জোর করে আমার কিছু একটা বানাতে চায়, কিন্তু আল্লাহ চান না, আমি কিন্তু সেই জিনিস হইতে পারবো না। আবার আল্লাহ চান আমার জন্য কিছু একটা, পৃথিবীর সবাই বাধা দিলেও কিন্তু সেটা কেউ বাধা দিতে পারবে না, তাই না? ফলে আমরা আমাদের বর্তমানে আমাদের কাছে যা আছে তা নিয়ে আমরা হ্যাপি থাকার চেষ্টা চালাবো, এবং আমরা আমাদের সেরাটা দিয়ে আমাদের ভালো কিছু করার প্রচেষ্টা চালাবো বৈধ পথে। আল্লাহ নিশ্চয়ই বরকত দিবেন ইনশাআল্লাহ। তাহলে বাই ডিন্ট অফ এটা একটা প্রিপোজিশন ফ্রেজ বুঝতে পারছি। হি র্যান, সে দৌড়াইছিল কিভাবে? উইথ গ্রেট ডিসিপ্লিন, অনেক দ্রুত। ফলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছাড়া কি বলবেন আর আপনি? 34 থেকে 37 আসেন। সব প্রশ্ন প্রিভিয়াস কোয়েশ্চেন ভাই। ওয়ান ফাইন মর্নিং, রাজশাহীর প্রশ্ন, এটা কি? কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। ইজ আছে ভাই, সত্যি কথা, এই যে বললাম না, আমার কথাটা প্রমাণ পেয়ে গেছেন। অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করা নিশ্চয়ই ইজি না, তাদের জন্য হয়তো ইজি যারা সুপারিশে ভর্তি হয়। আমি দেখেছি সাম্প্রতিক সময়ে যে কোন একজন পলিটিক্যাল পার্টির ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সুপারিশ ক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন রকম মার্কস পাইও চান্স পাইছে। খুব ঠিক না, খুব ঠিক না, কারণ অনেক মানুষের মানে স্বপ্নের সাথে এই বিষয়গুলো জড়িত। তারপর আমাদের বিভিন্ন কোটাধারী ভাই বোনরা আছে, কোটা তাদের জন্য প্রয়োজন যারা আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জড। এছাড়া ওই মামা খালু দাদা নানার পরিচয় দিয়ে মানে সুযোগ সুবিধা নেওয়াটা অবশ্যই অন্যায়, তাই না? কারণ একটা ছেলে, ধরেন আমি এমন একজন, আমার দাদা কিছু একটা করছে দেশের জন্য, কারণ আমি দাদার নাম দিয়ে যদি আমি কোন রকম 33 পেয়ে একটা ইউনিভার্সিটি চান্স পাই, অন্যদিকে আমার কোন একজন বন্ধু যে 60 পাইছে তাও চান্স পায় না, বিষয়টা কত খারাপ না? মানে দেশের জন্য খুব খারাপ। মানে আমি তাহলে কি দিয়ে মানে দেশে সার্ভ করবো? আমি 33 পাইও চান্স পেয়ে গেলাম, আর একটা ছেলে 60 পাইও চান্স পাইলো না, তাহলে আমাদের দুজনের মধ্যে বৈষম্যের রেশিওটা কত খারাপ, এবং এটা খুব ঠিক না, খুব ঠিক না। মানে এটা আমি খুব রিয়েলাইজ করি, কারণ আমার অনেক স্টুডেন্টরা আছে যারা 60 পাইছে চান্স পায় না, কিন্তু দেখা গেছে 30 কোন রকম 40 পাইও বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ওদের কষ্টটা আমার তো ফিল করতে হয়, এটা খুব ঠিক না ভাই, এটা অন্যায়। এবং আপনিও যদি কোনোভাবেই কোটা সুযোগ নেন, আপনি ভাবতে হবে যে আমি সত্যি ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমি নর্মাল না, সব ছেলে মেয়েদের মতো না, দেন আপনি নিতে পারেন। বাট আপনি অন্য ছেলে মেয়েদের মতো হাঁটতে পারেন, দেখতে পারেন, ঘুমাতে পারেন, খাইতে পারেন, আপনি কোনোভাবেই এক্সট্রা মানে নানা খালুর পরিচয় দিয়ে এক্সট্রা সুযোগ সুবিধা নেবেন, মানে আপনি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড। আল্লাহ আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ করে দিবেন যে কোনো একটা উপায়ে, দেখবেন। সাবধান থাকেন, আমি সাবধান থাকা উচিত। তো ভাই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা কি? ওয়ান ফাইন মর্নিং, আমরা উত্তর দেখাই। হ্যাঁ আসেন। ওয়ান ফাইন মর্নিং, এটার অবশ্যই আমরা একটা ফ্রেজ বলবো। ওয়ান ফাইন মর্নিং, এটা তো ক্লজ বলবো না। ওয়ান ফাইন মর্নিং, একটা ভালো সকাল যেটাকে আমরা বলি, একটা ফ্রেজ। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, ভাই ইজটা ভার্ব, আগেরটা কি নিশ্চয়ই একটা ফ্রেজ, নাউন ফ্রেজ হবে, আপনি নিশ্চয়ই ধরছেন। নাউন ফ্রেজ, নাউন ক্লজ, হ্যাঁ নাকি নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ হবে উত্তর, এখানে ক্লজ আছে, এটা প্রশ্ন ভুল। হ্যাঁ মানে প্রশ্নটা এমনি আসছে, এখন আপনি নাউন ফ্রেজ তো নাই ভাই অপশন, আপনি করবেন কি? আপনি নাউন টাউন তার খুঁজতেছেন না, সব অপশনে ক্লজ আছে, বলে আপনি নাউনটা বাইরে দিবেন, কিন্তু বুঝতে পারছেন কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশনে তো নাউন ক্লজ হইতে পারে না। ক্লজ হতে গেলে শর্ত কি? এটা ফাইন ভার্ব লাগবে কমপক্ষে, নাই তো এখানে। তারপর দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। দেখেন ভাই এগেইন দ্য সায়েন্টিস্ট ইজ মাই টিচার, বাক্যটা কিন্তু হয়ে যায়। অ্যাজেটিভ এমন এক জিনিস, যে জিনিস ফেলে দিলে বাক্য ঠিকঠাক থাকে, তাই না? আমরা জানি। তাহলে দেখেন এই যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এই কথাটা কিন্তু ভাই দ্য সায়েন্টিস্টে বোঝাচ্ছে। দ্য ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এই কথাটা ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি কথাটা কার ব্যাপারে বলছে? সায়েন্টিস্টের ব্যাপারে বলছে। ফলে অবশ্যই এটা কি? অ্যাজেটিভ। অ্যাজেটিভ কি? ফ্রেজ, অবশ্যই অ্যাজেটিভ ফ্রেজ, ক্লজ না এটা। Again, there is no hard and fast rule আছে ভাই, রুলটা নাউন, তাহলে রুল রে নাউন রে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আসেন 40 থেকে 43। হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা, ইজি, একবার ইজি, সে বাস করে, সে কোথায় বাস করে? তারপর হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, দেখেন ভাই ম্যান শব্দটা মডিফাই করছে, বন্ধু সুলভ স্বভাবের মানুষ। হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, যা সে জানতো সেটা সবার কাছে ক্লিয়ার ছিল। তাহলে ওয়াজ শব্দটা ভার্বের আগে কি বসে ভাই? সাবজেক্ট বসে। সাবজেক্ট কে? নাউন প্রোনাউন। তাহলে প্রোনাউন করে কিছু আছে? ফ্রেজ ক্লজ নাই। ফলে কি চিন্তা করবেন? দ্য শার্ট উইচ মাই ফাদার বট ফর মি সুটস মি ওয়েল, দেখেন ভাই দ্য শার্ট সুটস মি ওয়েল, তাহলে এই যে উইচ মাই ফাদার বট ফর মি, এই কথাটা কার ব্যাপারে বলছে ভাই? শার্টের ব্যাপারে বলছে। ফলে কি বলবেন?
আসলে উত্তর দেখাই 40 অবশ্যই আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ বলবেন, ফ্রেজ বলবেন, কারণ সে বাস করে কোথায় বাস করে? ইন দ্য সাবার্ব অফ ঢাকা। দেন হি ইজ আ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। তাহলে দেখেন ভাই ম্যান শব্দটা মডিফাই করছে ফ্রেন্ডলি নেচার কথাটা, মানে বন্ধুর মতো, বন্ধুর স্বভাবের মানুষ সে। তাহলে ম্যান শব্দটা মডিফাই করছে অফ ফ্রেন্ডলি নেচার কথাটা, ফলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেন হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল। হোয়াট শব্দটা বারবার কে বসে ভাই? সাবজেক্ট নাউন প্রনাউন, প্রনাউন নামে কোনো ফ্রেজ ক্লজ নাই, ফলে অবশ্যই নাউন ক্লজ। হোয়াট হি নিউ, যা সে জানতো, ওয়াজ ক্লিয়ার টু অল, সবার কাছে ক্লিয়ার, নাউন ক্লজ। দেন দ্য শার্ট উইচ মাই ফাদার ব্রট ফর মি ইজ এ উইচ মাই ফাদার ব্রট ফর মি, এই কথাটা নিশ্চয়ই শার্টের ব্যাপারে বলছে, বলে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। বট আছে, বাই থেকে বট, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আসেন 44 থেকে 45 দেখেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইন ইন অ্যাডজেক্টিভ ক্লজ, ওই মেডিকেলের আসা কোশ্চেনের মতো। হ্যাঁ, তারপর আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। अगेन চিন্তা করেন, আমি উত্তর দেখাই আপনাদের ভাই। আমাদের 44 এর উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ চাইছে না, আমরা খুঁজি। হি ওয়ার্কস, সে কাজ করে, হার্ড, কঠোরভাবে, সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। সাকসিড শব্দটা কিন্তু ভাই ভার্ব, সাকসেস শব্দটা নাউন। তাহলে এটা কেমন ক্লজ? দ্যাট হি খেয়াল আছে কি বলে আসছে, কিন্তু কারণ ফলাফল হচ্ছে সে কঠোর পরিশ্রম করে যেন সে জীবনে সফল হয়, তাহলে এটা কারণ ফলাফল বোঝাচ্ছে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। দেন আই নো দ্য বয়, আমি চিনি ওই ছেলেটারে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যে পরীক্ষার প্রথম হয়েছিল। স্টুড মানে দাঁড়াইছিল না, কিন্তু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম মানে পরীক্ষার প্রথম হয়েছিল। তাহলে দেখেন আই নো দ্য বয়, ভাই দা বয়ের ব্যাপারে কিন্তু হু স্টুড ফার্স্ট ইন দ্য বয় এক্সাম বলছে, ফলে এই যে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম এটা কিন্তু একটা ক্লজ, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউনের ব্যাপারে দা বয়ের ব্যাপারে বলছে। তাহলে আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এটা কি ভাই? অ্যাডজেক্টিভ ক্লজ। দেন দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব সে সৎ, তাহলে অবশ্যই আমরা জানি মানে দোল যুক্ত বাক্যগুলোকে আমরা কি বলবো ভাই? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আমাদের চাইছে অ্যাডজেক্টিভ ক্লজ, দেখেন তো অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় পাই গেছে? এখানে বি নম্বরে। আর ডি নম্বরটা কি? হোয়াট হি সেজ ইজ ট্রু। ভাই হোয়াট হি সেজ ইজ ট্রু, এই যে হোয়াট হি সেজ, এই ক্লজ মানে যুক্ত বাক্যটা হোয়াট হি সেজ, অবশ্যই এটা কি? নাউন ক্লজ। এই যে ইজ আছে না, ইজটা হলো মূল ভার্ব, হোয়াট হি সেজ এটা সাবজেক্ট আকারে বসা, ইজ ভার্বের। তাহলে একটা সেন্টেন্স যদি সাবজেক্ট আকারে বসে, আপনি বুঝে নিচ্ছেন সেটা নাউন ক্লজ নিশ্চিত। দেন আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, আবারও আসে আই নো, আমি জানি, হোয়াট হি সেড, যা সে বলেছে, আমি কি জানি। নো ভার্বটা কি দিয়ে প্রশ্ন করলে হোয়াট হি সেড আসে, ফলে এটা অবশ্যই একটা নাউন ক্লজ। সেম দ্য রিউমার দ্যাট শি ডাইড ইজ নট ট্রু, একটা রুমর যে সে মরে গেছে এটা ট্রু না, তাহলে দ্যাট শি ডাইড এই কথাটা আমরা কি বলি? দুই কমা দিয়ে যে কথাটা আমরা পড়েছিলাম একবারে নাউনের ক্লাসে আমরা পড়েছিলাম, বেসিক ক্লাসেও পড়েছিলাম ভাই, দুই কমা দিয়ে আমরা সাবজেক্টের ব্যাপারে যখন এক্সট্রা তথ্য পাই, এটা আমরা নাউন ইন অ্যাপোজিশন বলি। এটা আমরা কি বলি? নাউন ইন অ্যাপোজিশন বলি। তার মানে নাউন কিন্তু কেমন ভাই? দ্যাট শি ইজ ডাইড, সে মরে গেছে, এই কথাটা এটা রিউমার। দা রিউমার, রিউমারটা কি? রিউমারটা হলো এই যে দা রিউমার ইজ নট ট্রু, রিউমারটা সত্য না। রিউমার কোনটা আমি বুঝতে পারছি না, তখন আমি কমা দিয়ে দুই পাশে লিখেছিলাম দ্যাট শি ডাইড, সে মরে গেছে, এই গুজবটা সত্য না, তাহলে এটা নাউন ক্লজ। তারপর হি ইজ দ্য বয় হু কেম হিয়ার, দেখেন ভাই হু কেম হিয়ার দা বয়টার মডিফাই করছে, ফলে অ্যাডজেক্টিভ ক্লজ নিশ্চয়ই এটা। দেন শি রিডস হার্ড সো দ্যাট শি ক্যান পাস, সে কঠোর পরিশ্রম করে, সে খুব করে পড়াশোনা করে যেন সে পাস করে, এটাও নিশ্চয়ই কারণ ফলাফল হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কঠিন মনে হচ্ছে কারো কাছে? নিশ্চয়ই হওয়া উচিত না। আসেন ভাই 46 48 হি কেম, শেষ ছিল, ওয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম। সময় রেফার করছে কিনা? দিস পার্সেল ইজ ফ্রম ওয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, এই পার্সেলটা সেখান থেকে যেটা আমি আমার চাইল্ডহুড কাটাইছি। খুব ইজি কোয়েশ্চেন, ফ্রম আছে, ফ্রম প্রেপোজিশন পরে যে শব্দটা বসে ভাই সেটা কিন্তু নাউন হয়, সে যেমন তেমনই হোক। তারপর উইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় আছে? আসেন উত্তর খেলি। উত্তর প্রথমটাতে বি জানেন, হি কেম শেষ ছিল, যেথায় যখন আমি সেখানে ছিলাম। হি কেম ওয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম, ফলে ওয়েন আই ওয়াজ দেয়ার অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আসেন দিস পার্সেল ইজ ফ্রম ওয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, ওয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, এটা ওয়ার দেখলেই কেন যেন আমারও ভাই শুরুতে আমাদের সবার মাথায় কাজ করে এটা অ্যাডভার্বিয়াল, ওয়ার দেখলে অ্যাডভার্ব না, তাই না? তাহলে দিস পার্সেল ইজ ফ্রম এটা প্রিপোজিশন, তাহলে চিন্তা করেন ভাই ফ্রম প্রিপোজিশন পরে যেই সিঙ্গেল ওয়ার্ডটা বসবে সেটা নিশ্চয়ই নাউন হবে, প্রোনাউন হবে, তাহলে এটা নাউন ক্লজ, নাউন ক্লজ। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা ভাই? দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, এটা হলো সেটা যেভাবে সে লিখে। তাহলে দ্যাট ইজ দ্য, এটা হলো সেই পন্থাটা যেভাবে সে লিখে। তাহলে দ্যাট ইজ দ্য ওয়ে, একটা পদ আছে কিভাবে সে লিখে, হাউ আছে না, হাউ, দ্যাট ইজ দ্য, এটা হলো সেই পন্থা, হাউ হি রাইটস, এখানে হাউ শব্দটা নাই আর কি, আপনার কাছে খারাপ লাগবে আমি জানি, বাট আপনি যদি রিডিং পড়া অভ্যাস করে ফেলেন বা রিডিং পড়তে অভ্যস্ত হন, আপনি মানে কিছু জায়গায় বুঝবেন এখানে কিছু একটা উজ্জ্ব আছে, এই উজ্জ্ব জিনিসটা সারা বাক্য মিলে না, এবং ভর্তি পরীক্ষার মধ্যে এই অ্যাঙ্গেলটা দেখা যায়। বিশেষ পরীক্ষায় এরকম প্রশ্ন আমরা দেখেছি এই ফ্রেজ ক্লজ থেকে, যে ক্লজ মার্কার না দিয়া বাক্যটা দিয়ে বলছে এটা কোন ক্লজ, মানে আপনি রিডিং করার অভ্যাস থাকা উচিত। এই জন্য আমি বলি ভাই শুরু থেকে আপনাদের বলছি, আপনারা মানে এই পর্যন্ত আমার কাছ থেকে শতবার শুনছেন যে ভাই উত্তর যাই পাইছেন ওই উত্তরটাকে একটু রিডিং পড়েন, একটু অ্যাটেনশন দিয়ে রিডিং পড়েন, এটা আপনার জন্য সেই লেভেলে হেল্প করবে, পরীক্ষায় তো বটেই, জীবনেও।
তাহলে দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইটস, তাহলে দ্যাট ইজ দ্য ওয়ে হাউ হি রাইটস আমরা কি বলবো, হাউ হি রাইটস এর পার্টটারে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। দেন শি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড, সে ইংল্যান্ডে চলে গিয়েছিল, ওয়ার শি ওয়াজ বর্ন, ওয়ার শি ওয়াজ বর্ন যেথায় সে জন্মগ্রহণ করেছিল। আপনার কাছে মনে হইতে পারে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু না ভাই, এই যে ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের ব্যাখ্যা দিছে ওয়ার হি ওয়াজ বর্ন, এটা কিন্তু শি ওয়াজ বর্ন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কেমন? তো শি ওয়েন্ট ব্যাক, যদি এরকম হইতো শি ওয়েন্ট ব্যাক, এই টু ইংল্যান্ড না থাকতো, শি ওয়েন্ট ব্যাক ওয়ার শি ওয়াজ বর্ন, তখন আমরা এটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারতাম। কিন্তু শি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড, সে ইংল্যান্ডে চলে গিয়েছিল, ইংল্যান্ডের ব্যাখ্যা দিছে, এবার সে ইংল্যান্ডের ব্যাখ্যা দিছে, মানে ইংল্যান্ডের ব্যাপারে একটা কথা বলছে, ইংল্যান্ড ওয়ার শি ওয়াজ বর্ন, যেথায় সে জন্মগ্রহণ করছে, তাহলে ওয়ার হি ওয়াজ বর্ন এই কথাটা কিন্তু ইংল্যান্ডের ব্যাপারেই বলছে। ফলে ইংল্যান্ড হলো এমন একটা জায়গা যেথায় সে জন্মগ্রহণ করছে, ফলে ওয়ার শি ওয়াজ বর্ন এই পার্টটা আমরা বলবো অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ না ভাই, বরং অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ইংল্যান্ড আছে। আর টু ইংল্যান্ড না থাকলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারতাম। এন্ড দেন দিস ইজ দ্য পেন, এই যে এই মোডের প্রশ্ন বিশেষ আসছে, দেখেন দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইস্টারডে, ভাই আপনি এখানে একটা উইচ লিখবেন না, দিস ইজ দ্য পেন উইচ আই লস্ট ইস্টারডে, এটা হলো ওই কলমটা যেটা আমি হারাইছিলাম গতকাল। তাহলে দিস ইজ দ্য পেন উইচ আই লস্ট ইয়েস্টারডে, দিস ইজ দ্য পেন উইচ আই লস্ট ইয়েস্টারডে। তাহলে এই যে উইচ এর পরে আই লস্ট আছে ইয়েস্টারডে, আই লস্ট এটা ভাই এটা কার ব্যাপারে বলছে, কলম ব্যাপারে বলছে, মানে এটা হলো ওই কলমটা যেটা আমি হারাইছিলাম গতকাল। গতকাল কি হারাইছিলাম, ওই কলমটা। তাহলে দেখেন এই দা পেন কলমটা হারাইছিলাম, কলমের ব্যাখ্যাটা কিন্তু এখানে আছে, দিস ইজ দ্য পেন, এটা হলো ওই কলমটা যেটা আমি হারাইছিলাম। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লজ বলতে গেলে অবশ্যই তার আগে বা পরে একটা নাউন ফ্রেজ, নাউন প্রোনাউন থাকে। তাহলে এখানে উইচ আই লস্ট ইয়েস্টারডে দা পেনের ব্যাপারে বলছে না, বলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আসেন দ্য হাউস ইন উইচ উই লিভ ইন ইজ স্মল, দেখেন এটা মেডিকেলে এরকম প্রশ্ন আসছে, তাই না? দ্য হাউস উই লিভ এট প্রেজেন্ট সোর্স আস বা সোর্স মি, এরকম না, সোর্স আস দিয়ে প্রশ্ন আসছে, তো এটাই দ্য হাউস ইন উইচ উই লিভ ইন, এই যে ইন উইচ উই লিভ ইন উইচ উই লিভ ইন, এই যে ইন দিয়ে শুরু হয়, ইন দিয়ে শুরু হয়। আপনি বললেন স্যার ইন দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে, তার মানে এটাকে আমরা প্রিভিশনাল ক্লজ বলবো নাকি? প্রিভিশনাল কোনো ক্লজ নেই কিন্তু, বুঝে নিন। তাহলে ইন উইচ উই লিভ ইন, যেটাতে আমরা বাস করি, তাহলে এই যে ইন উইচ উই লিভ ইন এটা কেমন ক্লজ ভাই? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই দা হাউস এর মডিফাই করছে, কিন্তু হাউসের ব্যাখ্যাটা দিচ্ছে এখানে, দা হাউস ইন উইচ উই লিভ ইন ইজ স্মল, তাহলে দা হাউস ইজ স্মল, দা হাউস ইজ স্মল, তাহলে ইন উইচ উই লিভ ইন এই কথাটা হাউসের ব্যাপারে বলছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা চাইছি অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা এই নাম্বার অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়ে গেছি, দ্যাট ইজ দা ওয়ে হাউ হি রাইটস অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এবং বি নাম্বারটা বলছিলাম অ্যাডভার্ব হইতে পারতো যদি এই যে ইংল্যান্ড না থাকতো। তারপর আসেন ভাই 49 থেকে কার নাম, ইফ ইট রেইনস, ভাই বলছিলাম শর্তযুক্ত ইফ দি বাক্য হলে অ্যাডভার্বিয়াল ক্লজ মেরে দিবেন, ইফ ইট রেইনস আই উইল স্টে এট হোম, দো অল দো যুক্ত বাক্য অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ ফলাফল বুঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগ্যান টু ইট গ্রিডিলি, হ্যাঁ মানে সে এত হাংরি ছিল যে সে খুব গুগ্রাসে খাওয়া শুরু করছিল, তার কারণ হাংরি ছিল এই জন্য সে খাইছে, কারণ ফলাফল বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সব তিনটা উত্তর অ্যাডভার্বিয়াল ক্লজ, দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ শর্ত, দো অল দো অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপর কারণ ফলাফল বোঝাচ্ছে না ভাই অ্যাডভার্বিয়াল ক্লজ। আসেন দ্য প্রাইসেস ওয়ার গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড এন্টিসিপেটেড, বলছিলাম ভাই তুলনা বুঝাইলে, তুলনা দেন দি তুলনা বুঝাচ্ছে না, তুলনা বুঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে আসেন দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সময় বুঝাচ্ছে কিনা চিন্তা করেন, সময় বুঝাইলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ ভাই, এখানে তুলনা বুঝাইছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে কিন্তু সময় বুঝাচ্ছে। দে ওয়ার আস্কড টু ওয়েট, তাদেরকে বলা হয়েছে অপেক্ষা করার জন্য, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত, তার মানে এটা সময়কে রেফার করছে উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আসেন 54 থেকে 57, বিহেভ অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, বিহেভ অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, চিন্তা করেন I will not go there unless, ওই যে আনলেস মানে কিন্তু ভাই খেয়াল রাখেন ইফ নট মানে ইফ যুক্ত নেগেটিভ বাক্যের অর্থ যা, আনলেস বাক্য অর্থ কিন্তু তাই, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়া উচিত। এবং অ্যাডভার্বিয়াল ক্লজের আন্ডারও আর কথা বলছে, উই রিড দ্যাট উই মে লার্ন, এটা ইজি কথা, এটার মধ্যে আগে বলে এসেছিলাম। দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার, ভাই দেখেন এই প্রশ্ন আমরা কতবার পাইছি, একই ক্যাটাগরির প্রশ্ন, রাজশাহীর বি ইউনিট আসে। আসেন উত্তর দেখি, 54 উত্তর অবশ্যই এ, বিহেভ করো, আমরা জানি ভার্বকে মডিফাই করে কে ভাই, অ্যাডভার্ব, এটা আমরা একবার মানে অ্যাডভার্বের একটা কমন ডেফিনিশন আমরা জানি, অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, পুরো একটা বাক্যকে মডিফাই করতে পারে, বাট অ্যাডভার্বের একবার বেসিক পয়েন্টটা হলো অ্যাডভার্ব শব্দের বাংলা অর্থ হলো ক্রিয়া বিশেষণ, মানে অ্যাডভার্ব বেসিক্যালি ভার্বকে মডিফাই করে। তাহলে বিহেভ করব, কিভাবে বিহেভ করব? অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, একজন জেন্টলম্যান যেমন বিহেভ করে, তাহলে এই পুরো কথা কিন্তু এই ভার্বটার মডিফাই করেছে। কিভাবে দিয়ে উত্তর পাইছি আবার, বিহেভ করব, কেমনে বিহেভ করব? একজন ভালো ভদ্র মানুষের সাথে বিহেভ করে, অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়ে গেছে। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা জানি ভাই, কারণ আনলেস মানে ইফ এর মতো, এবং ইফ কন্ডিশন, ফলে উত্তর আপনি কন্ডিশন লিখবেন, সোজা কথা। উই রিড আমরা পড়ি যেন আমরা শিখি, কারণ আমরা এখানে কারণ ফলাফল বোঝাচ্ছি, আমরা পড়ি যেন আমরা শিখি। তারপর দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার, দ্য হাউস উইচ আই লিভ ইন, এটা হলে ভালো হইতো তাই না? তো আই লিভ ইন কথা নিশ্চয়ই দ্য হাউসের বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কামিং ব্যাক 58 থেকে 60, আই রিমেম্বার দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, ভাই বুঝতে পারছেন দ্য প্লেস আছে, মানে আই রিমেম্বার আমি স্মরণ করি, ওয়ার আই ওয়াজ বর্ন বললে আপনি উত্তর বলতেন একরকম, আবার দ্য প্লেস দিলে আরেক রকম বলবেন তাই না? যদি বলি আই রিমেম্বার আমি স্মরণ করি
ওয়ার আই ওয়াজ বর্ন, যেটা আমি জন্মগ্রহণ করেছিলাম। দা প্লেস নাই মনে করেন, না থাকলে একটা প্লেস বুঝাচ্ছে। আই রিমেম্বার স্মরণ করি, ওয়ার আই ওয়াজ বর্ন অ্যাডভার্সারিয়াল ক্লজ বলতাম, বাট এখানে দা প্লেস লেখা আছে ফলে আমরা কিন্তু এবার অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আই রিমেম্বার দা প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ ক্লজ। বাকিগুলো দেখাই, হ্যাঁ উত্তর বলে ফেলছি কেন আমি, তাহলে এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে পারছেন ভাই। এরপরটা কি, হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, মানে আমরা জানি লেট শব্দটা একটা কজেটিভ ভার্ব, এখানে তারপর অবজেক্ট আছে, তারপর ভার্ব বেস ফর্ম আছে, তাহলে হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, মানে তার মা তারে তাই খেতে দেওয়া উচিত যা সে চায়। তাহলে হোয়াট এভার শি ওয়ান্ট, যা সে চায়, এটা আমরা কি বলবো ভাই? এই পার্টটা একটু অর্থ যদি পড়েন, হার মাদার শুড লেট হার হ্যাভ, তার মা তারে খেতে দেওয়া উচিত, কি খেতে দেওয়া উচিত? যা সে চায়, হোয়াট এভার শি ওয়ান্ট, যা সে চায়। তাহলে কি দিয়ে প্রসঙ্গের উত্তর পাইছিনি, ফলে এটা নাউন ক্লজ। এ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজে কি থাকবে ভাই? আমরা জানি এটা ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট ভার্ব থাকবে। এ ক্লজ মাস্ট হ্যাভ, এ ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এই ছিল আপনাদের সাথে ফ্রেজ ক্লজের বিস্তারিত প্র্যাকটিস ক্লাস। আমি জানি আপনি আমার বেসিক ক্লাসটা করার পর যদি এই ক্লাসটা করে থাকেন, আপনি ফ্রেজ অ্যান্ড ক্লজের একবারে বাস হয়ে গেছেন, আপনার মাথায় কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ। যদি কারো আমার এই 2 ক্লাস করার পরও কনফিউশন কোনো বিষয় নিয়ে থাকে, আমি কিন্তু ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনি আমার সাথে নির্দ্বিধায় 1-to-1 করতে পারেন। আমাকে একটা মেসেজ দিবেন, আমি আপনাকে অবশ্যই আপনার সমস্যাটা নিয়ে এই পয়েন্টের উপর কথা বলবো। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।